আচ্ছা, তো প্রবলেম C9টা দেখি আমরা। বলছে প্রেজেন্টেড বিলো আর দ্য ট্রায়াল ব্যালেন্স। নিচে একটা রেওয়ামিল দেওয়া আছে অ্যান্ড আদার ইনফরমেশন রিলেটেড টু মোহাম্মদ আলী, এক কনসাল্টিং ইঞ্জিনিয়ার। মোহাম্মদ আলী একজন ইঞ্জিনিয়ার, তার একটা রেওয়ামিল নিচে দেওয়া আছে। ক্যাশ অত নগদ, অ্যাকাউন্ট রিসিভেবল প্রাপ্য হিসাব, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, কুরিন সঞ্চিতি, ইঞ্জিনিয়ারিং সাপ্লাইস, ইঞ্জিনিয়ারিং সাপ্লাইস বিভিন্ন ধরনের টুকটাক যন্ত্রপাতি, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা, ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, নোটস পেয়েবল, মোহাম্মদ আলীর ক্যাপিটাল, সার্ভিস রেভিনিউ, রেন্ট এক্সপেন্স, অফিস স্যালারিস, হিট লাইট ওয়াটার এক্সপেন্স, আর মিসেলানাস অফিস এক্সপেন্স। মিসেলানাস অফিস এক্সপেন্স মানে বিবিধ খরচ, মিসেলানাস হতো বিবিধ খরচ। আমাদের কিছু ডেটা নিচে দেওয়া আছে। বলছে ফিস ইন অ্যাডভান্স ফ্রম ক্লায়েন্টস 6,900। আচ্ছা, 6,900 টাকা আমরা ক্লায়েন্টের কাছ থেকে মানে আমরা বললাম মোহাম্মদ আলী অ্যাডভান্স নিয়েছে। অ্যাডভান্স নিয়েছে 6,900 টাকা। তো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি প্রিপেয়ার অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রিস, তো সমন্বয় জাবেদা দিতে হবে। এটা সেবা না দিয়ে 6,900 টাকায় যে অ্যাডভান্স নিছে সেগুলো এখানে রেওয়ামিলের মধ্যে নাই। তাহলে এটা সমন্বয় করতে হবে। সমন্বয় করতে হলে সমন্বয় জাবেদা দিতে হবে। অ্যাডজাস্টিং এন্ট্রিস হতে সমন্বয় জাবেদা। তাহলে 6,900 টাকা সমন্বয় জাবেদা কি দিতে হবে? এই যে টাকাটা অ্যাডভান্স নিয়ে ফেলছি না, তাহলে ক্যাশ, ক্যাশ পেলাম, ক্যাশ ডেবিট। আর সেবা না দিয়ে আমি টাকা নিয়ে ফেলছি, তাহলে এটা আমার, যেহেতু সেবাটা এখনো দিই নাই, তাহলে এটা অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়, তাহলে আনআর্নড রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর লেনদেনে যাবে না। এবার 2 নম্বর লেনদেনটা দেখি। বলছে সার্ভিস পারফর্মড ফর ক্লায়েন্টস। ক্লায়েন্টসকে সেবা দেওয়া হয়েছে, দ্যাট ওয়ার নট রেকর্ডেড, কিন্তু লিপিবদ্ধ করা হয় নাই, বাই ডিসেম্বর 31। টাকা 4,900। ডিসেম্বর 31 তারিখের মধ্যে ক্লায়েন্টকে সেবা দেওয়া হয়েছে কিন্তু লিপিবদ্ধ করা হয় নাই, অর্থাৎ এই টাকাটা আমরা পাবো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর যেহেতু সেবা দিয়েছি তাহলে এটা আমার সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তারপর 3 নম্বর বলছে কি ইন্স্যুরেন্স এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার 480। অর্থাৎ এই বছরে 480 টাকা বীমা নিঃশেষ হয়েছে। 480 টাকা বীমা নিঃশেষ হয়েছে। কোথা থেকে নিঃশেষ হয়েছে? এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স থেকে, অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা থেকে 480 টাকা নিঃশেষ হয়েছে। অর্থাৎ তাহলে এই যে অগ্রিম বীমা, এটা আমার কি সম্পদ, সম্পদ হিসেবে এখানে রেওয়ামিলে ডেবিট করছে। তো যেহেতু এটা এখন খরচ হয়ে গেছে, সেহেতু এই যে এটাকে এখন আমাদের কি করতে হবে? প্রিপেড ইন্স্যুরেন্স, এটাকে এখন ক্রেডিট করতে হবে। তো এখানে অঙ্কে এটাকে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স লিখছে। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স আর প্রিপেড ইন্স্যুরেন্স একই কথা। তাহলে যেহেতু কমে গেছে সেটাকে আমাদের এখন ক্রেডিট করতে হবে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স হয়ে যাবে এখন কি ক্রেডিট। আর এটা এখন আমার জন্য এক্সপেন্স হয়ে গেছে, বীমা খরচ হয়ে গেছে। তাহলে বীমা খরচ সবসময় ডেবিট, তাই ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে যাবে এখন ডেবিট। কত টাকা? 480 টাকা। হুম। 4 নম্বরটা দেখি। বলছে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট ইজ বিং ডিপ্রিসিয়েটেড অ্যাট 12% পার ইয়ার। অর্থাৎ প্রতি বছর 12% করে অবচয় ধরতে হবে। কার উপর? ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্টের উপর। তাহলে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট কত টাকা আছে? 25,000 টাকা আছে। এটা 12% হিসাব করলে কত আসবে? যেটা আসে আর কি, 12% ধরলে হয়তো 3,000 টাকা আসবে।
তাহলে এটা জাবেদা হবে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, অর্থাৎ অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এবার 5 নম্বরটা বলছে মোহাম্মদ আলী গেভ দ্য ব্যাংক এ 90-day 10% নোট ফর টাকা 7,200 অন December 1, 2020। অর্থাৎ মোহাম্মদ আলী ব্যাংকের কাছ থেকে 7,200 টাকা লোন নিয়েছে, কিন্তু ব্যাংকে লোন নেওয়ার বিপরীতে জামানত হিসেবে দিয়েছে কি একটা নোট পেয়েবল, এবং সে এই যে 7,200 টাকা নিয়েছে তার জন্য ব্যাংকে কি বছরে 10% করে সুদ দিবে। ঠিক আছে, নিয়েছে কখন? ডিসেম্বরের 1 তারিখ। আমাদের অঙ্ক শেষ হচ্ছে ডিসেম্বর 31 তারিখ, অর্থাৎ 1 মাসের হিসাব হবে। তাহলে 7,200 টাকার উপর 10% সে সুদ দিবে 12 মাসের জন্য। তাহলে বছরে কত আসে? 12 মাসের জন্য কত আসে? 7,720 টাকা। তাহলে এটাকে আবার 12 দিয়ে ভাগ দিলে আমার 1 মাসেরটা আসবে। তাহলে 1 মাসে আমার কত আসে? 6 × 12 = 72 আর 2 শূন্য, তাহলে 1 মাসের জন্য কত টাকা? 60 টাকা। তাহলে এই যে সুদ দিচ্ছে, এটা একটা খরচ না, ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স হবে ডেবিট 60 টাকা। আর এই ইন্টারেস্টটা কি দিয়েছে? এখনো দেয় নাই। তাহলে ইন্টারেস্ট কি হবে? পেয়েবল হবে। তাহলে পদেয় সুদ, হ্যাঁ, ইন্টারেস্ট পেয়েবল এবল হবে কি ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, সুদ খরচ ডেবিট, পদেয় সুদ হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপর 6 নম্বরটা দেখি, বলছে রেন্ট অফ বিল্ডিং, অর্থাৎ রেন্ট মানে ভাড়া। কার ভাড়া? বিল্ডিং এর ভাড়া। ইস টাকা 750 পার মান্থ, প্রতি মাসে 750 টাকা ভাড়া। দ্য রেন্ট ফর 2020 সালের জন্য যে ভাড়া হ্যাজ বিন পেইড, প্রদান করা হয়েছে, ইনক্লুডিং দ্য রেন্ট ফর জানুয়ারি 2021। অর্থাৎ আমরা জানুয়ারি 2021 সালের, অর্থাৎ 1 মাসের সারা ভাড়া বেশি দিয়ে ফেলেছে, 1 মাসের ভাড়াও বেশি দিয়ে ফেলেছে। তাহলে এইটা তো আমার খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে রেন্ট এক্সপেন্স হিসাবে, কিন্তু এটা তো আমার এক্সপেন্স না, 2020 সালের এক্সপেন্স না। হ্যাঁ, যেহেতু এটা জানুয়ারি 2021, তাহলে এটা আমার জন্য কি প্রিপেড রেন্ট। তাহলে প্রিপেড রেন্ট মানে অগ্রিম ভাড়া। তাহলে প্রিপেড রেন্ট আমার জন্য তো সম্পত্তি, সেজন্য প্রিপেড রেন্ট হবে কি ডেবিট 750। আর যেহেতু এটা আমার খরচ না, কিন্তু আমি খরচ হিসেবে সেটাকে ডেবিট করছিলাম, সেজন্য এখন এটাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাইলে রেন্ট এক্সপেন্স হয়ে যাবে কি ক্রেডিট 750। আচ্ছা, তারপর বলছে কি, আচ্ছা তারপর তাহলে এটা তারপর অফিস স্যালারিজ আর্নড, অফিস স্যালারিজ আর্নড বাট আনপেইড December 31, 2020 টাকা 2,510। অর্থাৎ অফিসের বেতন প্রদান করা হয় নাই, আনপেইড। কত টাকা? 2,510 টাকা। তাইলে এই বেতনটা আমার প্রদান করতে হবে। তাহলে স্যালারি পেয়েবল, এটা আমার জন্য দায়। দায়টা কি হবে? ক্রেডিট হবে। স্যালারি পেয়েবল ক্রেডিট, আর এটা আমার জন্য এক্সপেন্স, সেজন্য ডেবিট। স্যালারি এক্সপেন্স ডেবিট 2,510 টাকা। এই এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিস। এইখানে কোনো লেনদেনে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, কারো সমস্যা থাকলে এখন বলতে পারো। আচ্ছা, আশা করি কারো সমস্যা নাই। তো আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টটা করলাম। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার অ্যান্ড অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স। প্রিপেয়ার অ্যান্ড অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স, এই যে আমরা যে সমন্বয়গুলো করলাম, সমন্বয় জাবেদাগুলো করলাম, এই সমন্বয়গুলো এই লিপিবদ্ধ করে সমন্বয়গুলোকে এন্ট্রি দিয়ে আমাদের নতুন একটা রেয়ামিল বানাতে হবে। এই রেয়ামিলকে বলতেছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এখানে আমরা একটু খেয়াল করি, এই যে এটা ট্রায়াল ব্যালেন্স মানে এটা প্রশ্নে দেওয়া আছে এই ট্রায়াল ব্যালেন্সটা।
আর এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ আমরা এতক্ষণ যে জাবেদাগুলো দিলাম, যে জাবেদাগুলো দিলাম ওগুলা এখানে এই দুইটা ঘরে ডেবিট ক্রেডিট ঘরে লেখা হলো। তারপর এটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এখানে কি করছে, এই যে ডেবিটের সাথে ডেবিট যোগ করে এখানে লেখা হলো, অথবা ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে এখানে লেখা হলো। যেমন আমরা দুই একটা এন্ট্রি দেখলে বুঝতে পারবো, যেখানে এখানে কি বলছে, ক্যাশ ডেবিট আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট 6,900 টাকা। তাহলে এই যে ক্যাশ ডেবিট, তাহলে আমরা দেখি এই যে অ্যাডজাস্টমেন্টের ঘরে, এই অ্যাডজাস্টমেন্টের এখানে দেখা যাচ্ছে ক্যাশের ঘরে 6,900 টাকা ডেবিট লেখা হয়েছে। ঠিক আছে। তারপর এই যে আগে ছিল 31,500 টাকা ডেবিট, অ্যাডজাস্টমেন্টের করে 6,900 টাকা ডেবিট। তাহলে এটা এটা প্লাস এটা মিলে কত হলো, নতুন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 38,400 টাকা। এবার দেখি যে তারপরেরটা হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট 6,900 টাকা। এখন রেওয়া মিলে দেখো, এই এই এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই এতটুকু পর্যন্ত আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখানের মধ্যে আনআর্নড সার্ভিস রেভিনিউ কি আছে? এখানে আনআর্নড সার্ভিস রেভিনিউ হচ্ছে নাই। তো যখন কোনো জাবেদা আমরা করছি কিন্তু এটা রেওয়া মিলে দেওয়া নাই, তখন এটা আমাদের নিচে লিখতে হবে এইভাবে। এই যে নিচে লিখছে আনআর্নড সার্ভিস রেভিনিউ লিখে এই অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্রেডিট পাশে লেখা হয়েছে 6,900 টাকা। আবার এটা এখান থেকে এই অ্যাডজাস্টেড রেওয়া মিলের মধ্যে আসছে। আচ্ছা, আমরা আরো একটা দেখি। বলছে কি, 2 নম্বর জাবেদা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 4,900, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4,900। আচ্ছা, তাহলে আমরা রেওয়া মিলের মধ্যে দেখি। এই যে রেওয়া মিলে অ্যাকাউন্টস রিসিভেবল, রেওয়া মিলে দেওয়া আছে 49,600, অ্যাডজাস্টমেন্টে 4,900। তাহলে ডেবিট ডেবিট যোগ হয়ে এখানে ডেবিট হচ্ছে 54,500। আর একটা ছিল সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট ছিল। তাহলে এই দেখো রেওয়া মিলে সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 1,00,000 টাকা, আমরা ক্রেডিট করছি 4,900 টাকা। এই 4,900 টাকা 2 নম্বর দেখো, এই যে 4,900 2 নম্বর। তাহলে এই 1,00,000 টাকা ক্রেডিট আর 4,900 টাকা ক্রেডিট মিলে টোটাল 1,04,900 এখানে লেখা হয়েছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আরেকটা আমরা দেখি। এই যে বলছে কি অফিস স্যালারিস এক্সপেন্স 2,510 টাকা ডেবিট, অফিস স্যালারিস পেয়েবল ক্রেডিট। তাহলে অফিস স্যালারিস এক্সপেন্স আমরা এখানে রেওয়া মিলের মধ্যে দেখি। এই যে অফিস স্যালারিস এক্সপেন্স 28,500 টাকা ডেবিট আছে, আবার অ্যাডজাস্টমেন্টের করে 2,500 ডেবিট। তাহলে 28,500 আর এটা যোগ হয়ে 31,010 টাকা। ঠিক আছে। তারপর আর এখানে অফিস সাপ্লাইজ পেয়েবল, অফিস সাপ্লাইজ পেয়েবল, অফিস সাপ্লাইজ পেয়েবলে আমরা এটা রেওয়ামিলি ছিল না। অফিস সাপ্লাইজ পেয়েবল এখানে রেওয়ামিলি যেহেতু ছিল না, সেহেতু আমরা এখানে লিখলাম, লিখে ক্রেডিট পাশে 2,510 টাকা লিখলাম। এটা আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আসলো। এইভাবে যখন আমরা লিখবো, লিখে আমাদের এই ডেবিট পাস এবং ক্রেডিট পাস মিলতে হবে। যদি মিলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্ক ঠিক আছে। ঠিক সেম ভাবে অ্যাডজাস্টমেন্টের মধ্যেও মিলবে। যদি এই মিলে যায় তাহলে আমাদের অঙ্ক ওকে আছে, আমরা এইভাবে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে? কেউ না বুঝে থাকলে বলতে পারো। যদি সমস্যা না থাকে তাহলে আমরা আরেকটা অঙ্ক ধরি। এটা হচ্ছে প্রবলেম C10। বলছে মিস্টার রাজা স্যার। স্টার্টেড। হ্যাঁ বলো। হ্যালো। বলো। স্যার, ওটা করার আগে জাবেদা করতে হবে না? জাবেদা করে তারপরে ওই ইয়েটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জাবেদা করে করতে হবে। হুম। আচ্ছা, বলছে মিস্টার রাজা স্টার্টেড এ বিজনেস অন July 1st 2017 ইন দ্য নেম রাজা মোবাইল সার্ভিসিং। জনাব রাজা একটা ব্যবসা শুরু করছে, তো তার প্রতিষ্ঠানের নাম নাম হচ্ছে রাজা মোবাইল সার্ভিসিং। দ্য ব্যালেন্স অফ হিজ ভেরিয়াস অ্যাকাউন্টস অন July 31st আর এস ফলোস। তার বিভিন্ন হিসাবের অ্যামাউন্ট গুলো নিচে দেওয়া আছে। এই যে প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা, অফিস ইকুইপমেন্ট, নোটস পেয়েবল, আনআর্নড রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, সাপ্লাইসের বিভিন্ন
ব্যালেন্সগুলো দেওয়া আছে। অ্যানালাইসিস রিভিলস দ্য ফলোইং এডিশনাল ডাটা। হুম পরে বিশ্লেষণের মাধ্যমে রিভিলস মানে বের হয়, কি বের হয়, নিচের অতিরিক্ত তথ্যগুলো জানা যায়। তো কি তথ্য বলছে? প্রিপেড ইন্স্যুরেন্স পেড ফর 2 ইয়ার্স ইফেক্টিভ ফ্রম July 1, 2017। অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা প্রদান করা হয়েছে কয় বছরের জন্য? 2 বছরের জন্য। ইফেক্টিভ ফ্রম কখন, কখন থেকে এটা কার্যকর? July 1, 2017। অর্থাৎ সে ব্যবসা শুরু করছে July 1, 2017। তখনই সে 2 বছরের জন্য একটা ইন্স্যুরেন্স করছে। বুঝা গেছে? তার মানে এই যে 30,000 টাকাটা, এটা কয় বছরের জন্য? 2 বছরের জন্য। অর্থাৎ 2 বছর মানে কয় মাস? 24 মাস। তাহলে এই 3,000টাকে ভাগ দিতে হবে 24 দিয়ে, তাইলে আমরা এক মাসে ইন্স্যুরেন্স কত আসে সেটা পাবো। এক মাস ইন্স্যুরেন্সের খরচ আসে 1,250 টাকা। তাহলে এই প্রিপেড ইন্স্যুরেন্স 1,250 টাকা কমে যাবে। যেহেতু কমে যাবে, আমার সম্পদ কমে যাচ্ছে, সম্পদ কমে গেলে কি হবে? প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হয়ে যাবে। আর এটা আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স, এখন ইন্স্যুরেন্স খরচ হয়ে গেছে, সেজন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স কি হবে? ডেবিট হবে। কত টাকা? 1,250 টাকা। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, আর এটা কি, সরি, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আচ্ছা, এবার আসি 2 নম্বরে, বলছে কি ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট। টাকা 12,000 পিএ। পিএ মানে হচ্ছে পার অ্যানাম, প্রতি বছরে। পিএ মানে পার অ্যানাম, প্রতি বছরে। তাহলে আমার অফিসের অবচয় হচ্ছে প্রতি বছরে 12,000 টাকা, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা। তাহলে এক মাসের জন্য কত টাকা? 1,000 টাকা। তাহলে অবচয়ের জাবেদা কি? অবচয়ের জাবেদা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা? 1,000 টাকা। আচ্ছা, 3 নম্বর কি বলছে? দ্য নোটস পেয়েবল 10% 6 মান্থ নোট এফেক্টিভ ফ্রম July 1, 2017। অর্থাৎ বলছে সে একটা প্রদেয় নোট দিয়েছে। প্রদেয় নোট, প্রদেয় নোটের মাধ্যমে সে 10% সুদ দিবে। তো এটা কখন থেকে কার্যকর? July 1, 2017। তো নোটস পেয়েবল কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে এই 2 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট সুদ? 10% সুদ। 2 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট? 10% সুদ। এই 10% সুদ হিসাব করলে এটা বের হবে 1 বছরের সুদ। 1 বছর অর্থাৎ 12 মাসের বের হবে 10% মানে 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে 12 মাসের। তাহলে এক মাসের কত আসে? এক মাসের কত আসে? এক মাসের 1,667 সামথিং আসবে এরকম। তাহলে আমাদের অঙ্ক তো এক মাসের, July 1 থেকে July 31। জুলাই এক মাসের। তাহলে আমার এক মাসের সুদ হচ্ছে 1,667। তাহলে সুদের জাবেদা দিব এখন আমরা। সুদের জাবেদা, সুদ হিসাব ডেবিট, সুদ খরচ, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। ইন্টারেস্টটাকে আমি এখন প্রদান করেছি, এখনো করি নাই, তাহলে ইন্টারেস্ট পেয়েবল। হ্যাঁ, ইন্টারেস্ট পেয়েবল, সুদ, পদেয় সুদ হিসাব, পেয়েবল ক্রেডিট 1,667 টাকা। আচ্ছা, বলছে 4 নম্বরটা দেখি আমরা। বলছে আনআর্নড রেভিনিউ ইজ ফর 6 মান্থস স্টার্টিং ফ্রম July 1, 2017। এইখানে যে আনআর্নড রেভিনিউ দেওয়া আছে, এখানে আনআর্নড রেভিনিউ দেওয়া আছে 42,000 টাকা। এটা কয় মাসের জন্য? 6 মাসের। তাহলে 42,000 টাকাটা আনআর্নড রেভিনিউ 6 মাসের, তাহলে এক মাসে কত আসে? 6 7 42, অর্থাৎ 7,000 টাকা। অনুপার্জিত আনআর্নড রেভিনিউ মানে অনুপার্জিত আয়। সে 6 মাসের রেভিনিউটা আগে নিয়ে নিছে, সেবা দেওয়ার আগেই। সেবা দেওয়ার আগেই 42,000 টাকা নিয়ে নিছে 6 মাসের জন্য। এখন তো 6 মাসের মধ্যে এক মাস চলে গেছে। তার মানে এক মাস বাবদ পড়ে যে 7,000 টাকা, সেটা এখন তার অর্জিত হয়ে গেছে। এখন আর আনআর্নড রেভিনিউ নাই, এখন সেটা আর্নড হয়ে গেছে। তাহলে এই যে আনআর্নড রেভিনিউটা তার জন্য দায়, দায় হলে ক্রেডিট হয়। তাহলে এখন যেহেতু দায় কমে গেছে, আনআর্নড রেভিনিউকে এখন করতে হবে কি? ডেবিট। কত টাকা ডেবিট করব? 7,000 টাকা ডেবিট করব। ঠিক আছে। আর তাহলে ক্রেডিট কাকে করব? এটা যেহেতু এখন আমার আয় হয়ে গেছে, সেজন্য ক্রেডিট করব রেভিনিউ কে, সার্ভিস রেভিনিউকে কি করব? ক্রেডিট করব। ক্রেডিট, ক্রেডিট। হ্যাঁ, তারপরে এখন হচ্ছে
সার্ভিস প্রোভাইডেড, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, টাকা 12,000। অর্থাৎ সার্ভিস প্রদান করছি কিন্তু এখনো বিল করা হয় নাই। সার্ভিস প্রদান করছি, বিল করা হয় নাই, মানে অ্যাকাউন্ট রিসিভেবল, তার কাছ থেকে ওই সার্ভিস বাবদ টাকা পাবো। আনবিল্ড মানে টাকাটা এখন আমরা পাই নাই, টাকাটা পাবো, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর এটা কি বাবদ পাবো টাকাটা? সার্ভিস রেভিনিউ হিসাবে পাবো, সেজন্য সার্ভিস রেভিনিউ কি ক্রেডিট। এবার 5 নম্বর বলছে অন July 31st আনইউজড সাপ্লাইস শোস টাকা 1,000। সাপ্লাইস এখানে কত দেওয়া আছে? 10,000 দেওয়া আছে। এটা কিন্তু এই সাপ্লাইসটা কিন্তু সাপ্লাইস এক্সপেন্স না, এটা সাপ্লাইস মজুদ, মানে আমার সম্পদ। আমার 10,000 টাকার সাপ্লাইস গোডাউনে আছে, কিন্তু জুলাইয়ের 31 তারিখে গিয়ে দেখা গেল যে কি আমার 10,000 টাকার সাপ্লাইস আসলে গোডাউনে নাই, আছে 1,000 টাকার। অর্থাৎ আমি 9,000 টাকার সাপ্লাইসটা আমি খরচ করে ফেলছি, ব্যবহার করে ফেলছি। যেহেতু ব্যবহার করে ফেলছি সেহেতু আমার খরচ হয়েছে, সেই জন্য সাপ্লাইস এক্সপেন্স ডেবিট হবে। কত টাকা? 9,000 টাকা। আর আমার গোডাউন থেকে সাপ্লাইস কমে গেছে, হুম, কমে গেলে কি হবে? সাপ্লাইস ক্রেডিট হবে। সাপ্লাইস আমার সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, তাহলে সাপ্লাইস ক্রেডিট 9,000 টাকা। এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিস। এই এই অঙ্কে এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবা, শেয়ার করবো। আচ্ছা, যদি এটা তো প্রবলেম না থাকে তাহলে আমরা আরেকটা অঙ্ক ধরি। আহ, বলছে কি মিস্টার সাইফুল is the owner of Modern Computer Services. At the end of June 2018, his first month of ownership, Mr. Saiful is trying to prepare a monthly financial statement. মিস্টার জনাব সাইফুল একটা প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠান নাম হচ্ছে মডার্ন কম্পিউটার সার্ভিস, এটার মালিক। তো 2018 সালের জুনের শেষে, হ্যাঁ, সে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করতেছে, করার চেষ্টা করছে। দ্য ফলোইং ইনফরমেশন রিলেটস টু জুন অফ 2018। তো নিচের ইনফরমেশন গুলো জুন মাসের, 2018 সালের জুন মাসে। তো অ্যাট June 30 মিস্টার সাইফুল owed টু এমপ্লয়িজ টাকা 1,500 দ্যাট উইল বি পেইড অন August 1, 2018। হুম, অর্থাৎ তার এই এমপ্লয়িজ কর্মচারীদের নিকট মিস্টার সাইফুল কি আছে? ওট আছে, ঋণী আছে। কত টাকা? 1,500 টাকা। এই টাকাটা মিস্টার সাইফুল তার কর্মচারীদেরকে কখন প্রদান করবে? অগাস্টের 1 তারিখ। অর্থাৎ টাকাটা এখনো বকেয়া আছে, ঠিক আছে। তো কর্মচারীদের কি দিবে? বেতন দিবে। তাহলে এই বেতন তো তার এই মাসে খরচ হয়ে গেছে, তাই না? সেই জন্য বেতন হিসাব ডেবিট। আর বেতনটা যেহেতু এখনো দেয় নাই, তাকে প্রদান করতে হবে প্রদেয় হিসাব, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। তাহলে স্যালারি এক্সপেন্স হবে ডেবিট, স্যালারি পেয়েবল হবে ক্রেডিট। তা হচ্ছে জুনের 2 তারিখ, অন June 1, 2018, জুনের 1 তারিখ 2018 সালে মিস্টার সাইফুল বড়োড কত টাকা? সে 48,000 টাকা ঋণ নিয়েছে প্রত্যেকে একটা লোকাল স্থানীয় ব্যাংক থেকে। কত বছরের জন্য? 10 বছরের জন্য। দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইজ কত পার্সেন্ট? 10%। তাহলে 48,000 টাকার উপর 10% যদি সুদ ধরি তাহলে আসে 4,800 টাকা। এটা হচ্ছে 1 বছরের, তাহলে 1 মাসের কত আসে? 4 × 12 = 48, তাহলে 1 মাসের আসে 400 টাকা। তাহলে এই মাসের জন্য সুদ বাবদ তার খরচ হচ্ছে কত? 400 টাকা, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স
ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর ইন্টারেস্ট পেয়েবল কি ক্রেডিট। কত টাকা? 400 টাকা। 3 নম্বর, সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড ইন জুন, টোটাল টাকা 2500। সার্ভিস রেভিনিউ সেবায় লিপিবদ্ধ করা হয় নাই, কত টাকা? 2500 টাকা। এটা হিসাবে লিপিবদ্ধ করা হয় নাই। এইটা জাবেদা কে বলতে পারবে? দেখে আরিবা আসো। জি স্যার। দেখি ট্রাই করো তো, পারো কিনা। সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড, লিখা বোঝা যাচ্ছে না তো স্যার। এটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন ক্লিয়ার। বলো। সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড ইন জুন, টোটাল টোটাল। টাকা 2000। হ্যাঁ, জাবেদা বলতাম। হুম সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড লিপিবদ্ধ হয়নি। তাইলে সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে সেবাই, হুম সেবাই দেবী হইলে সেবাই ডেবিট, সার্ভিস রেভিনিউ ডেবিট হবে না স্যার? রেভিনিউ তো ক্রেডিট হয় সবসময়। সার্ভিস রেভিনিউ হবে যে সরি। কি হবে? সেবায় ক্রেডিট। আর এই যে টাকাটা তুমি পাবে, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হবে কি? ডেবিট। ঠিক আছে। অ্যাকাউন্ট রিসিভেবল। হ্যাঁ, জি স্যার। এটা তোমার এই যে সার্ভিস রেভিনিউ যখন হয়, তখন কি যাবে দাদি? আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্যাশে যদি পাই তাহলে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যেহেতু এটা ক্যাশে পাই নাই, প্রাপ্য মানে পরবর্তীতে টাকাটা পাবো, সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। মানে সেবা আয় সবসময় কি হয়? ক্রেডিট হয়। একটা জিনিস মাথায় রাখবা, সবসময় আয় হচ্ছে ক্রেডিট, আর যদি কোনো ব্যয় বা খরচ হয় সেটা হবে কি? ডেবিট। ঠিক আছে। ডেবিট। যত ধরনের খরচ আছে জি। সাধারণত ডেবিট হয়, আর যত ধরনের আয় আছে সাধারণত কি হবে? ক্রেডিট হবে। ক্রেডিট। ক্রেডিট হবে, ঠিক আছে। আচ্ছা। জি স্যার। হুম, হুম, আচ্ছা। ইউটিলিটি সার্ভিস এক্সপেন্স অফ টাকা 400 অ্যাক্রুড। অ্যাক্রুড অর্থ কি, কেউ বলতে পারবা? অ্যাক্রুড অর্থ হচ্ছে বকেয়া। অ্যাক্রুড অর্থ কি? বকেয়া। ইউটিলিটি সার্ভিস, ইউটিলিটি সার্ভিস বলতে কোনগুলোকে বোঝায়? ইউটিলিটি সার্ভিস, মনে করো ইন্টারনেট বিল, এটা একটা ইউটিলিটি সার্ভিস, ঠিক আছে। ইন্টারনেট বিল। তারপর হচ্ছে বিদ্যুৎ বিল, ঠিক আছে। বিদ্যুৎ বিল। তারপর হচ্ছে কি, আর কি কি আছে? গ্যাস বিল। হুম এগুলো সব সেবা, সেবা বাবদ আমরা, হ্যাঁ, যে বিলগুলো দিই সেগুলোকে বলে কি? ইউটিলিটি। তাহলে ইউটিলিটি এক্সপেন্স, এই যে এই বিলগুলো আমাদের কি আছে? বকেয়া আছে সব মিলে। কত টাকার? 400 টাকার। তাহলে আমাদের এগুলো তো এক্সপেন্স এই মাসে হয়ে গেছে। আমাদের যখন এক্সপেন্স হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা সেটা নগদে থাকুক বা বকেয়া থাকুক, সেটা বিষয় না। আমরা অলওয়েজ এক্সপেন্সকে কি করব? ডেবিট করব। তো যেহেতু আমাদের এটা এক্সপেন্স, সেজন্য ইউটিলিটি এক্সপেন্স কি হবে? সকল ধরনের খরচ কি বলছি? ডেবিট। এবার যেহেতু এটা বকেয়া, তাকে আমার পে করতে হবে পরবর্তীতে, তো সেটা আমার জন্য দায় না? তো দায় হিসেবে, হ্যাঁ, এটা হচ্ছে কি? ইউটিলিটি পেয়েবল, ইউটিলিটি এক্স পেয়েবল ক্রেডিট। ইউটিলিটি পেয়েবল ক্রেডিট, এটা আমার খরচ, এটা, আর এটা হচ্ছে আমার জন্য কি? দায়। দায় হিসেবে ক্রেডিট হয়েছে, আর এটা খরচ হিসেবে ডেবিট হয়েছে। আচ্ছা, তারপর আমরা দেখি 5 নাম্বার। 5 নাম্বার কি বলছে? আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টোটালিং টাকা 800 হ্যাজ এক্সপায়ার্ড। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স মানে হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা। আনএক্সপায়ার্ড মানে মেয়াদ শেষ হয় নাই, এখনো মেয়াদ শেষ হয় নাই, এরকম
বিমার প্রিমিয়াম টোটালিং টাকা 800, যেটা শেষ হয়ে গেছে, অর্থাৎ অগ্রিম বিমা থেকে 800 টাকার মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে অগ্রিম বীমা, প্রিপেড ইন্স্যুরেন্স আমার জন্য কি সম্পদ। এখন সম্পদ থেকে 800 টাকা কমে গেছে, তাহলে সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখন কি হবে? প্রিপেড ইন্স্যুরেন্স কি হবে? ক্রেডিট হবে। আর এটা এখন ইন্স্যুরেন্সটা আমার কি, প্রিপেড ইন্স্যুরেন্স কমে গিয়ে এটা, এই 800 টাকাটা আমার কি বীমা খরচ, এটা আমার জন্য বীমা খরচ এখন। সেজন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স কি হবে? ডেবিট হবে। আমার যত ধরনের এক্সপেন্স সেগুলো কি হবে? সাধারণত ডেবিট হবে। ঠিক আছে, সেজন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর যেহেতু আমার অগ্রিম বীমা কমে গেছে, সম্পদ কমে গেছে, সেজন্য ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তারপর স্টোর সাপ্লাইস অফ টাকা 500 ইউজড, অর্থাৎ দোকানের সাপ্লাইস ব্যবহার করেছি, 500 টাকার ব্যবহার করা হয়েছে, এটা জাবেদা কে বলতে পারবে? স্টোর সাপ্লাইস অফ টাকা 500 ইউজড, কে কে আছে দেখি, দেখি পণ্যা বলো, এটা জাবেদা কি হবে? স্যার ভয়েস শোনা যাচ্ছে না। বয়স শোনা যাচ্ছে না? সবারই ক্ষেত্রে কি সেম প্রবলেম? না স্যার, আমরা তো শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা জাবেদা কে বলো, আজ কেউ একজন বলো। এই যে স্টোর সাপ্লাইস অফ টাকা 500 ইউজড, অর্থাৎ সাপ্লাইস তোমার সাপ্লাই কি হবে? ইউজড হয়ে গেছে মানে হয়ে গেছে না? হ্যাঁ, সাপ্লাইস হচ্ছে তোমার মূলত তাই। সম্পদ। সাপ্লাইস হ্যাঁ, হচ্ছে Supplies সম্পদ। expense debit, সম্পদ। supplies credit, হ্যাঁ, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। supplies credit. হ্যাঁ, সাপ্লাইস ক্রেডিট হচ্ছে যে তোমার সম্পদ কমে গেছে সেজন্য। আর এটা যেহেতু তুমি ব্যবহার হুম। করছো, খরচ করছো, সেজন্য এটা তোমার ডেবিট। কারণ খরচ কি হয়? ডেবিট হয়। ডেবিট। সেজন্য সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। ডেবিট। আচ্ছা, এবার বলছে 7 নম্বর, আনআর্নড রেভিনিউ অফ টাকা 300 হ্যাজ বিন আর্নড। অনুপার্জিত আয় এখন কি হয়েছে? উপার্জিত হয়েছে। অনুপার্জিত আয় উপার্জিত হয়েছে 300 টাকা, এটার জাবেদা কি হবে? অনুপার্জিত আয় হচ্ছে আমার জন্য দায়, সেটা যখন উপার্জিত হয়ে গেছে তাহলে আমার দায় কমে গেছে, সেজন্য আর্নড Unearned, রেভিনিউ কি হবে? unearned revenue debit. ডেবিট হবে। আর যেহেতু এটা এখন আমার জন্য আয় হয়ে গেছে, আয় কি হয় আমার জন্য? ক্রেডিট। সেই জন্য সার্ভিস রেভিনিউ কি হবে? ক্রেডিট হবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা শেষ। শেষ। আমরা আজকে আরো একটা অঙ্ক দেখবো, আরো একটা অঙ্ক দেখে তারপর ক্লাসটা শেষ করবো। আচ্ছা, এই অঙ্কটা দেখি, এই অঙ্কটার মধ্যে অনেক কিছুই আছে দেখা যাচ্ছে। প্রথমে হচ্ছে সমন্বয় জাবেদা দিতে হবে, তারপর হচ্ছে কি ক্লোজিং এন্ট্রিজ সমাপনী জাবেদা দিতে হবে, তারপর হচ্ছে কি রিভার্সিং ট্রানজেকশনস অর্থাৎ বিপরীত জাবেদা দিতে হবে। তো আহ এখানে বলছে দেখো, ফলোয়িং আর গিভেন ইনফরমেশন, নিচে কিছু তথ্য দেওয়া আছে, অফ ফার্স্ট 6 মান্থস, প্রথম 6 মাসের, এটা কোন সালে? 2019 সালের। ইন এ ট্রায়াল কন্টেন্ট ইন দ্য ফলোয়িং অ্যাকাউন্টস, নিচে রেওয়া মিলে, রেওয়া মিলে দেওয়া আছে। এই যে রেওয়া মিলে কিছু অ্যাকাউন্টসের টাকা দেওয়া আছে, ব্যালেন্স গুলো দেওয়া আছে। আমরা এখানে দেখি আদার ডেটা, বলছে কি ইনভয়েসেস রিপ্রেজেন্টিং টাকা 20,000 অফ সার্ভিস পারফর্ম ডিউরিং দ্য লাস্ট মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড, অর্থাৎ আমরা সার্ভিস দিয়েছি কত টাকার? 20,000 টাকার, কিন্তু সেটা কি করা হয় নাই? রেকর্ড করা হয় নাই। তাহলে এখন রেকর্ড করতে হবে, যা সার্ভিসটা রেকর্ড করতে হবে। রেকর্ড করতে হলে জাবেদাটা কি হবে? জাবেদা হবে 20,000 টাকার আমরা সার্ভিস দিচ্ছি, টাকাটা পাই নাই, টাকাটা পাবো, যেহেতু রেকর্ডই করা হয় নাই তাহলে রেকর্ড করতেছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর এটা কি সার্ভিস দিয়ে পেয়েছি না, সেজন্য Receivable debit. সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা হবে? 20,000 টাকা। ওকে, এবার বি নাম্বারে আসি আমরা। বি নাম্বারে বলছে কি দ্য ব্যালেন্স ইন সাপ্লাইস রিপ্রেজেন্ট সাপ্লাইস পারচেসড অন জানুয়ারি, at June 30
জুনের 30 তারিখ টাকা 2400 অফ সাপ্লাইস ওয়ার অন হ্যান্ড। অর্থাৎ জুনের 30 তারিখে গিয়ে দেখা যাচ্ছে যে কি আমাদের হাতে সাপ্লাইস আছে 2400 টাকা। অর্থাৎ আমাদের এখানে দেখো, হ্যালো হ্যাঁ আরিবা বলো। স্যার, ইনভয়েসেস রিপ্রেজেন্টিং মানে কি? ইনভয়েস মানে হচ্ছে ভাউচার। পরে ভাউচার দেখে, বা ভাউচার গুলো যখন সে দেখলো, সে বের করতে পারলো যে এখানে 20,000 টাকার সে একজনকে সেবা দিয়েছে, সেবা দিয়ে সে কিন্তু সেটা কি সে বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে নাই। ঠিক আছে, মানে আচ্ছা, একজনের কাছে সে 20,000 জি টাকা স্যার। পাবে, কিন্তু সে হিসাবের মধ্যে লিপিবদ্ধ করে নাই। তো আমরা লিপিবদ্ধ করে দিলাম, যেহেতু একজনের কাছ থেকে সেবা বাবদ সে টাকাটা পাবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট দিলাম। আর টাকাটা কি বাবদ পাবে? সেবা আয় বাবদ পাবে, তো সেবা আয় ক্রেডিট। ঠিক আছে। আচ্ছা। জি স্যার। আচ্ছা, তাহলে এবার বি নাম্বারে বলতেছে যে কি তার এই যে ব্যালেন্স ইন দ্য সাপ্লাইস রিপ্রেজেন্ট সাপ্লাইস পারচেসড অন জানুয়ারি, বলছে এখানে যে ব্যালেন্সটা দেওয়া আছে সাপ্লাইসের কত, 7,400 টাকা। ঠিক আছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে কি জুনের 30 তারিখে এই সাপ্লাইসে 7,400 টাকা নাই। কত টাকা আছে? 2,400 টাকা সাপ্লাইস ওয়ার অন হ্যান্ড। মানে অবশেষে কত? 2,400 টাকা সাপ্লাইস আছে। অর্থাৎ সাপ্লাইস কমে গেছে, সাপ্লাইস কমে গেছে 4,000, 7,400 থেকে কমে কত হয়েছে এখন? 2,400। অর্থাৎ সাপ্লাইস কমে গেছে আর কত টাকা? 5,000 সাপ্লাইস কমে গেছে, মানে ব্যবহার করে ফেলছে। 5,000 টাকার সাপ্লাইস ব্যবহার করে ফেলছে। তাহলে এই সাপ্লাইস আমার সম্পদ যেহেতু কমে গেছে, 5,000 টাকার কমে গেছে, তাহলে এই সাপ্লাইস হবে কি ক্রেডিট। আর এই যে সাপ্লাইস যেটা আমরা ব্যবহার করে ফেলছি ওইটা আমরা খরচ করছি না, ওইটা প্রতিষ্ঠানের জন্য খরচ করছি, সেই জন্য সাপ্লাইস এক্সপেন্স কি হবে? ডেবিট হবে। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। আর সাপ্লাইস ক্রেডিট কত টাকা? 5,000 টাকা। আচ্ছা, এবার আমরা সি নাম্বারটা দেখি। সি নাম্বারে কি বলতেছে? কনসাল্টিং রেভিনিউ আর ক্রেডিটেড পরামর্শ সেবা আর ক্রেডিটেড টু রেভিনিউ হোয়েন রিসিভড। যখন আমরা টাকা পাই তখনই আমরা রেভিনিউ খাতে কি করে দিছি? ক্রেডিট করে দিছি, আয় হিসেবে ক্রেডিট করে ফেলছি। এর জুন 30, অর্থাৎ জুনের 30 তারিখে দেখা যাচ্ছে যে কি 5,000 টাকার যেটা পরামর্শ আয়, কনসাল্টিং মানে পরামর্শ দিয়ে যে আয় হয়, সেটাকে বলতেছে কনসাল্টিং রেভিনিউ। এর মধ্যে 5,000 টাকা কি আমার আনআর্নড মানে অনুপার্জিত। তাহলে এখানে আমাদের কনসাল্টিং রেভিনিউ আছে কত? কনসাল্টিং রেভিনিউ হচ্ছে 1,04,200 টাকা। এর মধ্যে 5,000 টাকা আমাদের হচ্ছে অনুপার্জিত। তাহলে আমাদের জাবেদাটা কি করতে হবে? তো এই আমাদের অনুপার্জিত যেটা, সেটা অনুপার্জিত জাবেদা দিতে হবে। উম, অনুপার্জিত হলে অনুপার্জিত জাবেদাটা কি হবে? এটাকে আমাদের ক্রেডিট করতে হবে, যেহেতু এটা আমাদের দায়। আনআর্ন সার্ভিস রেভিনিউ দায় হচ্ছে ক্রেডিট হয়, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5,000 টাকা। আর ডেবিট কাকে করব? এই যে যেটাকে আমরা 5,000 টাকা কনসাল্টিং রেভিনিউর ভিতর দেখিয়ে ফেলছি, আসলে তো এটা এখনো কনসাল্টিং আমার রেভিনিউ হয় নাই। তার মানে এটা থেকে, এই রেভিনিউ থেকে কি হবে? কমে যাবে। এখন আয় কমে যাবে। তাহলে এই যে এখন আমার আয় কমে যাচ্ছে, সেজন্য এটা কি হবে? ডেবিট হবে। এখন আমরা কনসাল্টিং রেভিনিউকে কি করব? ডেবিট করব 5,000 টাকা। যেহেতু এই 5,000 টাকা কিসের ভিতরে ছিল? কনসাল্টিং রেভিনিউর ভিতরে ছিল। তো এখান থেকে বাদ যাবে, বাদ গেলে এটাকে এখন কি করতে হবে? ডেবিট করতে হবে। সেজন্য কনসাল্টিং রেভিনিউ ডেবিট, আর আর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অনুপার্জিত দায় হিসেবে ক্রেডিট। আচ্ছা, এটাও শেষ। এবার আমরা দেখি ডি নাম্বার, বলছে কি দ্য ব্যালেন্স অফ ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দ্য প্রিমিয়াম ফর 1 year পলিসি ডেটেড April 1, 2019। April 1, 2019। আমার এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স কত টাকা দেখানো হয়েছে? 3,600 টাকা। এই 3,600 টাকা কয় বছরের জন্য? 12 মাস, 1 বছরের জন্য, 12 মাসের জন্য। তো এই যে ইন্স্যুরেন্সটা সে করছে, ইন্স্যুরেন্সটা করছে হচ্ছে এপ্রিলের 1 তারিখে। এপ্রিলের 1 তারিখ 2019 থেকে
এটা 1 বছর হিসাব করলে কত হবে? মের 1 তারিখ 2020 পর্যন্ত হচ্ছে কতদিন? 12 মাস। তা আমার অঙ্ক তো হচ্ছে জুনের 30 2019। তা এই টাকা তো 12 মাসের জন্য দিছে, কিন্তু 2019 সাল পর্যন্ত এপ্রিলের 1 থেকে আমাদের অঙ্ক পর্যন্ত কয় মাস হয়? জানুয়ারি, এপ্রিল, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এপ্রিল, মে, জুন, অর্থাৎ কয় মাস? 3 মাস। তাহলে এই যে 3600 টাকা হচ্ছে 12 মাসের জন্য। তাহলে 1 মাসে কত? 3 × 12 = 36, 300 টাকা। আর আমাদের অঙ্ক হচ্ছে কয় মাস? 3 মাস। তাহলে এই 900 টাকা হচ্ছে আমাদের উম, এই জুন 30 পর্যন্ত। জুন 30 পর্যন্ত আমাদের 900 টাকা হচ্ছে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স। তো আমরা 900 টাকা না দেখিয়ে এখানে কত দেখাই ফেলছে সে, অ্যাঙ্কর কোম্পানি 3600 টাকা এক্সপেন্স দেখাই ফেলছে। তার মানে এক্সপেন্স বেশি দেখাইছে না? তা আমাদের এখন কি করতে হবে? এক্সপেন্স এখন কমাতে হবে। তাহলে এক্সপেন্স যখন কমে যায় তখন কি হয়? এক্সপেন্স যখন কমে যায় তখন কি হয়? ক্রেডিট হয়। এক্সপেন্স কমে গেলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে 3600 থেকে 900 বাদ দাও। 900 বাদ দিলে কত? 3600 থেকে 900 বাদ দিলে 2700। এই 2700 টাকা আমার এখানে এক্সপেন্স কম দেখাতে হবে। কম দেখালে এখন ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে কি? ক্রেডিট। ব্যয় কমে গেলে ক্রেডিট হয় 2700 টাকা। আর এই 2700 টাকা যে আমি বিমা বাবদ দিলাম, এই 2700 টাকা এখন আমার জন্য অগ্রিম। অগ্রিম না, অগ্রিম খরচ করে ফেলছি না বিমা বাবদ, সেজন্য প্রিপেইড। প্রিপেইড অগ্রিম বিমা, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট। অগ্রিম বিমা আমার জন্য সম্পদ। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই নাম্বারটা দেখি। কি বলছে? অন June 30 was Sunday. The employees are paid on Tuesday. Anchor company has 3 employees who are paid টাকা 5,000 each for 5 days work week. 5 days work week. অর্থাৎ জুনের 30 তারিখ হচ্ছে রবিবার, কিন্তু এই কোম্পানি এমপ্লয়ীদের টাকা দেয় কি বারে? টুইসডে মানে মঙ্গলবার। মঙ্গলবারে তার কর্মচারীদের বেতন দেয়, কিন্তু জুনের যে মাসের শেষ তারিখ 30 তারিখ পড়ছে রবিবার। ঠিক আছে। তার মানে এই টাকাটা কি সে জুনে দিতে পারছে? দিতে পারে নাই। তাকে দিতে হলে কোন মাসে দিতে হবে? জুলাইতে গিয়ে দিতে হবে। জুলাইতে গিয়ে দিতে হচ্ছে টুইসডে, মঙ্গলবারে। তার মানে এই টাকাটা ক্যাশে দেয় নাই, এই টাকাটা এখন বকেয়া রয়ে গেছে, পেয়েবল। এটা তো আমরা বুঝলাম। এখন বলতেছে দা কোম্পানি হ্যাজ 3 এমপ্লয়িজ। এই কোম্পানি কয়জন এমপ্লয়ি আছে? 3জন এমপ্লয়ি আছে। হু আর পেড 5,000 ইচ, অর্থাৎ প্রত্যেককে কত টাকা করে দেয়া হয়? 5,000 টাকা করে দেয়া হয়। ঠিক আছে। প্রত্যেককে কত করে দেয়া হয়? 5,000 টাকা করে দেয়া হয়। কতদিনের জন্য? ফর 5 days ওয়ার্ক উইক। 5 days ওয়ার্ক উইক, অর্থাৎ 1 সপ্তাহে 5 দিন কাজ করলে তাদেরকে কত করে দেয়া হয়? 5,000 করে দেয়া হয়। অর্থাৎ 1 সপ্তাহের জন্য একজন এমপ্লয়ি 5,000 টাকা করে পাবে। তো এই সপ্তাহে জুনের 30 তারিখের যে শেষ সপ্তাহ, জুনের 30 তারিখের যে শেষ সপ্তাহ, তখন কয়দিন পরে? তারা কয়দিন কাজ করছে ওই সপ্তাহে? সেটা আমাদের একটু হিসাব করতে হবে। তারা কাজ করছে কয়দিন? জুনের 30 তারিখ যদি হয়, তাহলে হিসাব করো। উম, ওই সপ্তাহে হচ্ছে তারা কাজ করছে 3 দিন। তারা কাজ করছে 3 দিন। তাহলে 1 সপ্তাহে কাজ করে 5 দিন। 5 দিন কাজ করলে 5,000 টাকা পায়। তাহলে এইভাবে বুঝি, 5 দিন কাজ করলে 5,000 টাকা পাই, তাহলে একদিন কাজ করলে কত টাকা পাই? 1,000 টাকা পাই। তাহলে ওই সপ্তাহে কাজ করছে 3 দিন, তাহলে একজনে পাবে 3,000 করে।
এমপ্লয়ি হচ্ছে 3 জন, তাহলে টোটাল বেতন হচ্ছে কত? 9,000। ক্লিয়ার? টোটাল বেতন কয় হাজার? 9,000। এই টাকাটা কি ক্যাশে দিছে? দেয় নাই। এই টাকাটা হচ্ছে বকেয়া। তাহলে স্যালারি এক্সপেন্স কি হবে? ডেবিট। আর স্যালারি পেয়েবল হচ্ছে ক্রেডিট, কারণ এটা আমার বকেয়া বেতন, আমার জন্য দায় 9,000 টাকা। ক্লিয়ার? তাহলে এতটুক, এই অঙ্কে এতটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রবলেম আছে এতটুক পর্যন্ত? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে এবার আমরা কোথায় চলে যাই? ক্লোজিং এন্ট্রিসে যাই, অর্থাৎ সমাপনী জাবেদার মধ্যে যাই। সমাপনী জাবেদার মধ্যে আমরা যখন যাব, আমাদের মাথায় রাখতে হবে সমাপনী জাবেদা দিব শুধুমাত্র কি আমরা আয় ব্যয়, আয় ব্যয়ের জন্য দিব। ঠিক আছে? যত ধরনের আয় ব্যয় আছে আয় ব্যয়ের জন্য দিব, এবং আমাদের যে নিট লাভ আছে, নিট লাভ, নিট লাভটাকে বন্ধ করার জন্য দিব, নিট লাভ বন্ধের জন্য দিব। স্যার এই নাম্বারটা একটু বুঝাই দেন। এতক্ষণ পরে করতে আসলা তুমি? এখানে বলতেছে যে জুনের 30 তারিখে হচ্ছে কি বার? রবিবার। এমপ্লয়ীদের বেতন দেয় কি বারে? টুইসডে, মঙ্গলবারে। জুনের 30 তারিখ হচ্ছে রবিবার। বোঝা গেছে? মাসের শেষ দিন হচ্ছে রবিবার। কর্মচারীদের বেতন দেয় হচ্ছে টুইসডে, অর্থাৎ মঙ্গলবার। অ্যাঙ্কর কোম্পানি হ্যাজ 3 এমপ্লয়ি, তাদের 3 জন এমপ্লয়ি আছে। তাদেরকে কত টাকা করে বেতন দেয়? 5,000 টাকা করে বেতন দেয়। কি? 5 দিন কাজ করলে, 1 সপ্তাহে 5 দিন কাজ করলে বেতন কত? 5,000 টাকা। ঠিক আছে? 1 সপ্তাহে 5 দিন কাজ করবে, 5,000 টাকা বেতন। তাহলে ওই সপ্তাহে কয়দিন কাজ করছে? আগে সেটা বের কর। তাহলে 5 দিন কাজ করলে 5,000 টাকা বেতন। তাহলে একদিনে কত টাকা? 1,000 টাকা। এটা ক্লিয়ার? তাই বা? হ্যালো, তাই বা আসো? তাই? ক্লাসে নেই মনে হচ্ছে। ও বুঝতেছে না, ওকে বুঝাই দিচ্ছে এখন, ও কোথায় চলে গেছে? নাই তো। আচ্ছা, এই যে 5 দিন কাজ করলে 5,000 টাকা পায়, তাহলে একদিন কাজ করলে কত? 1,000 টাকা। তাহলে ওই সপ্তাহে সে 3 দিন কাজ করছে। ঠিক আছে? একজন, একজনের 3 দিন করে কাজ করছে। তাহলে একজনের বেতন ওই সপ্তাহে কত? 3,000 টাকা। ঠিক আছে? কারণ 3 দিনটা কিভাবে পেলাম দেখো। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল। বুঝা গেছে? মাসের 30 তারিখ হচ্ছে, এটা হচ্ছে 30 তারিখ। আর এই যে মঙ্গলবার হচ্ছে কি দেয়? বেতন দেয়। তাহলে এই সপ্তাহ হচ্ছে কি? শুক্র, শনি, রবি। তাহলে কয়দিন? 3 দিন না? বুঝা জি গেছে? স্যার। তাহলে এই হ্যাঁ। 3 দিন, 3 দিন। ঠিক আছে? 5 দিনের মধ্যে কয়দিন?
এক, দুই, তিন, কারণ এই রবিবার দিনই মাস শেষ। তাহলে শুক্র, শনি, রবি। ঠিক আছে, ওদের বেতন দেয় হচ্ছে কি বারে? মঙ্গলবারে। মঙ্গলবারে। হুম, এখানে 5 days ওয়ার্ক উইক বলছে, 5 days ওয়ার্ক উইক। ঠিক আছে, আমরা এই যে এই ধরে নিলাম এই 5 দিন, 5 দিন কাজ করলে সে 5,000 টাকা পাবে। তো সে কাজ করছে 3 দিন, তাহলে একদিনে 1,000 টাকা হলে তিন তিন দিনে কত? 3,000 টাকা। এটা পাবে কি? তিন একজনে। হাজার 3,000 টাকা পাবে একজনে। তাহলে এখানে তার শ্রমিক আছে কয়জন? 3 জন। শ্রমিক বলতেছি, এমপ্লয়ি, কর্মচারী আছে তিনজন। কয়জন? 3 জন। একজনে 3,000 টাকা পেলে 3 জনে তিনজন। কত পাবে? 9,000 টাকা পাবে। 9,000। এবার বুঝা গেছে? এখন এই টাকাটা তো জি স্যার। প্রদান করতে পারে নাই, কারণ তাদের কোম্পানির নিয়ম হচ্ছে টাকাটা প্রদান করা হবে কিবারে? মঙ্গলবারে। কিন্তু মাসের শেষ দিন পড়ছে রবিবার। তার মানে এই টাকাটা বকেয়া রয়ে গেছে না? স্যালারিটা, স্যালারিটা বকেয়া রয়ে গেছে। সেই জন্য স্যালারি পেয়েবল ক্রেডিট হবে দায় হিসাবে। আর এটা তো আমার এক্সপেন্স, কোম্পানির জন্য এক্সপেন্স, সেই জন্য স্যালারি এক্সপেন্স ডেবিট। ক্লিয়ার? জি স্যার, বুঝছি। ওকে। আচ্ছা, আমরা আসছি যে কোথায়? গিভ দ্য ক্লোজিং এন্ট্রিজ। সমাপনী জাবেদা দিতে হবে এখন আমাদের। ক্লোজিং এন্ট্রিজ, সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা আমরা দিব কাকে? আমাদের যত ধরনের খরচ আছে, খরচগুলোর জন্য সমাপনী জাবেদা আমাদের দিতে হবে। ঠিক আছে, আমাদের খরচগুলো কি কি আমরা এখান থেকে দেখি। এখানের মধ্যে যেগুলো সমন্বয় করছি সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। যেমন এখানের মধ্যে খরচ কোনগুলা? ক্যাশ এন্ড ব্যাংক আমার সম্পদ, এটা সমাপনী জাবেদা হবে না। অ্যাকাউন্ট রিসিভেবল সমাপনী জাবেদা হবে না, কারণ এটা সম্পদ। ইকুইপমেন্ট আমার সম্পদ, হবে না। ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্সের কি সমাপনী জাবেদা হবে। ঠিক আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্সের সমন্বয় করছিলাম আমরা, সমন্বয় করছিলাম এটা 3 মাসের জন্য। 3 মাসের জন্য ছিল 900 টাকা, মনে আছে? এই যে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স কোথায় গেল? এই যে ইন্স্যুরেন্সের 3 মাসের, এই যে 3600-কে 12 দিয়ে ভাগ দিয়ে 9 দিয়ে গুণ করছিলাম। ঠিক আছে, এই যে এই তাইলে এটার ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে 900, স্যালারিস এক্সপেন্স হবে, এটা আমার ব্যয়, এটার সমাপনী জাবেদা হবে। সাপ্লাইস, সাপ্লাইসের সমাপনী জাবেদা ছিল এখানে। হ্যাঁ। সাপ্লাইস খরচ দেখাইছিলাম না আমরা কত? সাপ্লাইস হ্যাঁ। সাপ্লাইস এক্সপেন্স দেখাইছিলাম যে 5,000। হ্যাঁ, তাহলে এটারও এখানে এখানে সাপ্লাইস এক্সপেন্স, এখানে এক্সপেন্স আছে কত? কত? 5,000। আচ্ছা। তার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হবে, রেন্ট এক্সপেন্স হবে, ইউটিলিটি এক্সপেন্স হবে। তাহলে এই সবগুলো এক্সপেন্সের টাকাটা আমাদের যোগ করতে হবে। ইউটিলিটি এক্সপেন্সেও কিছু সমন্বয় ছিল, ইউটিলিটি এক্সপেন্সের সমন্বয় ছিল, স্যালারি এক্সপেন্সেও সমন্বয় আছে। ইউটিলিটিতে ছিল, ছিল না, আগের অঙ্কে ছিল যে ইউটিলিটিতে। এখান থেকে আমাদের একটু সমন্বয় জাবেদাগুলো দেখে নিতে হবে কোনটাতে কোনটাতে সমন্বয় ছিল। যোগ বিয়োগ থাকলে যোগ করে নিতে হবে। যেমন কনসাল্টিং রেভিনিউ কত আছে? আচ্ছা, আগে খরচগুলো দেখি। খরচগুলো, স্যালারি এক্সপেন্স, এই যে খরচ 9,000 টাকা, তাহলে স্যালারি এটার সাথে আমার 9,000 যোগ করতে হবে। স্যালারি এক্সপেন্স কই? স্যালারি এক্সপেন্স যে 60,000 আছে না, এটার সাথে আমাদের উল্টারও 9,000 যোগ করতে হবে। ঠিক আছে, তারপর এই যে এখানে এই যে 3600 হবে না, 3600 আমরা এক্সপেন্স দেখাবো না, এখান থেকে 2700 বাদ দিলে হবে 900। অ্যাডজাস্টমেন্ট গুলো আর কি, অ্যাডজাস্টমেন্ট গুলো দেখে আমাদের হিসাব করতে হবে। তার মানে আমাদের এক্সপেন্স গুলো এখন আমরা পেয়ে গেছি। এখন সমন্বয় জাবেদার ক্ষেত্রে, সরি, সমাপনী জাবেদার ক্ষেত্রে আমাদের যত ধরনের ব্যয় আছে, ব্যয়গুলো সাধারণত ডেবিট হয়। সমাপনী জাবেদার ক্ষেত্রে সেগুলোকে আমাদের কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে যত ধরনের এখানে এক্সপেন্স গুলো আছে, সকল ধরনের এক্সপেন্সকে আমরা কি করব? ক্রেডিট করব। সকল ধরনের এক্সপেন্স হবে ক্রেডিট। এই যে স্যালারিস এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স 900 ক্রেডিট, স্যালারিস এক্সপেন্স 60,000 প্লাস 9,000, 69,000 টাকা ক্রেডিট, সাপ্লাইস এক্সপেন্স 5,000 টাকা ক্রেডিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 3,800 টাকা ক্রেডিট, রেন্ট এক্সপেন্স 3,000 টাকা ক্রেডিট, ইউটিলিটি এক্সপেন্স 33,400 টাকা ক্রেডিট। এই সবগুলো ক্রেডিট একসাথে যোগ করলে একটা অ্যামাউন্ট আসবে। সবগুলো একসাথে যোগ করলে হয় 1,15,100 টাকা। এই সবগুলো এক্সপেন্স ক্রেডিট হবে। ঠিক আছে, আর ডেবিট হবে কাকে? ইনকাম সামারি হবে ডেবিট। এটা মনে রাখতে হবে, ইনকাম সামারি কি হবে? ডেবিট। সমাপনী জাবেদার ক্ষেত্রে সবগুলো এক্সপেন্সকে ক্রেডিট করতে হয় এবং
যত ধরনের রেভিনিউ আছে, যত ধরনের আয় আছে, এই যে আয় রেভিনিউ, সকল ধরনের আয়কে কি করতে হয়? ডেবিট করতে হয়। মানে সাধারণ জাবেদার ক্ষেত্রে উল্টা, সাধারণ জাবেদায় এক্সপেন্স ডেবিট হয়, কিন্তু সমাপনী জাবেদায় এক্সপেন্স গুলো ক্রেডিট। সাধারণভাবে রেভিনিউ ক্রেডিট হয়, সমাপনী জাবেদায় কি হবে? ডেবিট হবে। আচ্ছা, তাহলে আমরা এক্সপেন্স সবগুলোকে যদি ক্রেডিট করি, ডেবিট করব হচ্ছে ইনকাম সামারিকে। ক্লিয়ার? ইনকাম সামারি বাংলা হচ্ছে আয় সারাংশ। অর্থাৎ আয়, আয় বিবরণীতে, ইনকাম স্টেটমেন্টে আমরা এক্সপেন্সকে সাধারণত কোন পাশে দেখাই? ডেবিট পাশে দেখাই। এই দুর্জয় আঁকাআঁকি করতেছো কেন? আচ্ছা, সমাপনী জাবেদায় আমরা তাহলে এক্সপেন্স গুলোকে ক্রেডিট করব আর ডেবিট করব ইনকাম সামারিকে। ওকে, এবার আমরা রেভিনিউ গুলা দেখি। রেভিনিউ সবগুলো আমাদের সাধারণত ক্রেডিট হয়, রেভিনিউ গুলোকে আমাদের কি করতে হবে? ডেবিট করতে হবে। এখানে কি কি রেভিনিউ আছে দেখি। নোটস পেয়েবল আমার জন্য দায়, অ্যাকাউন্টস পেয়েবল দায়, ক্যাপিটাল, মালিকানা সত্ত্ব, এই যে গ্রাফিক্স রেভিনিউ আছে, একটা আয় আছে, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা আসবে না, কনসাল্টিং রেভিনিউ এটা আসবে। এবার এগুলোর সাথে আবার সমন্বয় আছে না কনসাল্টিং রেভিনিউর সাথে? এই যে সমন্বয়, কনসাল্টিং রেভিনিউ 5,000, কনসাল্টিং রেভিনিউ কি 5,000। তারপর, তারপর আর কি ছিল? এই যে গ্রাফিক্স রেভিনিউ 20,000। তাহলে গ্রাফিক্স রেভিনিউর সাথে ক্রেডিট, গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট মানে গ্রাফিক্স রেভিনিউর সাথে 20,000 যোগ হবে। আর এখানে কনসাল্টিং রেভিনিউ ডেবিট মানে কনসাল্টিং রেভিনিউ থেকে 5,000 কি হবে? বিয়োগ হবে। তাহলে যে গ্রাফিক্স রেভিনিউ 20,000 প্লাস 12,000 সমান হয় 32,000। আর কনসাল্টিং রেভিনিউ 1,04,000 থেকে 200 থেকে 5,000 বাদ দিতে হবে। 5,000 বাদ দিলে তোমার হবে 99,200। তার মানে এই যে 32,000 আর 99,200, এটাকে আমাদের সমাপনী জাবেদায় ডেবিট করতে হবে। এই দেখো, সমাপনী জাবেদায় গ্রাফিক্স রেভিনিউ 32,000 ডেবিট, কনসাল্টিং রেভিনিউ ডেবিট, আর ক্রেডিট হবে কাকে? ইনকাম সামারি হবে ক্রেডিট। এই ইনকাম সামারি হচ্ছে ক্রেডিট। আমাদের এইগুলো মাথায় রাখতে হবে যে সমাপনী জাবেদার ক্ষেত্রে এক্সপেন্স গুলো ক্রেডিট হয়, রেভিনিউ গুলো ডেবিট হয়, আর ইনকাম সামারি, এক্সপেন্সের ক্ষেত্রে ডেবিট হবে ইনকাম সামারি, আর রেভিনিউর ক্ষেত্রে ইনকাম সামারি হবে ক্রেডিট। এবার আমাদের একটু খেয়াল করতে হবে, আমরা যে এখানে বের করলাম, এই যে রেয়ামিল গুলো দেওয়া আছে, ডেবিট পাস ক্রেডিট পাস, এই আমরা যে অ্যাডজাস্ট করলাম, এই রেওয়ামিল থেকে, ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের সমন্বয় জাবেদাগুলোর মাধ্যমে, এই যে সমন্বয় জাবেদাগুলোর মাধ্যমে আগের অঙ্কের মতন একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বের করতে হবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমাদের বের করতে হবে। আমরা যখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বের করব, বের করতে গিয়ে আমরা দেখব ওইখানে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে। এখানে আমাদের কি লাভ হয়েছে নাকি লস হয়েছে সেটা আমাদের একটু দেখতে হবে। যদি আমাদের লাভ হয়, যদি আমাদের লাভ হয়, তাহলে সেটার একটা আমাদের কি করতে হবে? এই সমাপনী জাবেদা দিতে হবে। আবার যদি লস হয়, সেটারও একটা কি সমাপনী জাবেদা দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বইয়ে এটা ওরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করে নাই, হয়তো বের করে ফেলছে। এটা আমার পরীক্ষা করতে হবে, রাফ হলেও করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে কি নিট লাভ হয়েছে। নিট লাভ কত টাকা? 16,100 টাকা। ঠিক আছে, তাহলে নিট লাভ, নিট লাভ যদি হয়, তাহলে সমন্বয় জাবেদা হচ্ছে নিট লাভটা কার সাথে যুক্ত হয়? ক্যাপিটালের সাথে যুক্ত হয়। সেজন্য ক্যাপিটালটাকে করতে হবে ক্রেডিট, আর ইনকাম সামারিকে করতে হবে ডেবিট। এটা নিট লাভের জন্য সমাপনী জাবেদা, এটাই মনে রাখবা। ঠিক আছে,
নিট লাভ ক্যাপিটালের সাথে যোগ হয়, সেজন্য ক্যাপিটালটাকে ক্রেডিট করলো, আর বিপরীতে ইনকাম সামারি হবে ডেবিট। আচ্ছা, কারণ নিট লাভটা ইনকাম স্টেটমেন্টের কোন পাশে বসে? ইনকাম সামারি ডেবিট পাশে বসে, সেজন্য ইনকাম সামারি ডেবিট। ঠিক আছে। আবার যদি ক্ষতি হয়, যদি লস হতো, তখন এখানে জাবেদাটা হতো উল্টা, তখন ক্যাপিটাল হয়ে যেত ডেবিট, ইনকাম সামারি হয়ে যেত ক্রেডিট। বুঝা গেছে? আমাদের এখানে দেখো, আমাদের আয় টোটাল কত? 1,31,200। এখান থেকেও তোমরা ইজিলি বের করতে পারো অ্যাডজাস্টেড না করে। এই যে 1,31,200, আর আমাদের খরচ হচ্ছে কত? 1,15,100। তাহলে এই 1,31,200 থেকে 1,15,100 বাদ দাও, তাহলে আমাদের হয় 16,100। এটা আমাদের কি? নিট লাভ। এটা একটা শর্টকাট টেকনিক, অত কিছু করার দরকার নেই, এইভাবেই তোমরা বের করে ফেলতে পারবা। 1,31,200 টাকা আমাদের আয়, ব্যয় হচ্ছে 1,15,100 টাকা, তার মানে আমাদের নিট লাভ হয়েছে 16,100 টাকা। সেটা সমাপনী জাবেদা হচ্ছে ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। যদি আমাদের লস হতো, তখন জাবেদা হতো ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। ওকে, তা এই আমাদের হচ্ছে ক্লোজিং এন্ট্রিস। এখানে আমাদের ক্লোজিং এন্ট্রি শেষ। এর পরের পার্ট হচ্ছে কি? রিভার্সিং এন্ট্রিস, বিপরীত জাবেদা। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? ক্লোজিং এন্ট্রিস পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? গিয়াস, তুমি আসো? স্যার এতক্ষণ ছিলাম না, এখন আসছি। এতক্ষণ গাড়িতে ছিলাম যে ভালো করে বুঝি নাই। না থাকলে তো বুঝবা না, স্বাভাবিক, থাকতে হবে। হুম। ছিলাম, ক্লাসে ছিলাম, বাট গাড়িতে ছিলাম তো ওই জন্য ভালো আচ্ছা, করে বুঝি নাই। সমস্যা নাই, তুমি পরে রেকর্ডিংটা দেখে নিও। হুম। কারো সমস্যা থাকলে অবশ্যই বলবা। আচ্ছা, এবার আমরা চলে যাব রিভার্সিং এন্ট্রিতে। রিভার্সিং এন্ট্রি কোনগুলোর জন্য দেয়া হয়? ঠিক আছে, এটা আমাদের একটু দেখতে হবে। এই যে আমরা এখানে সমন্বয় জাবেদা করলাম, এখানের মধ্যে আমাদের যেগুলো প্রাপ্য বা পদেয় আছে, প্রাপ্য বা প্রদেয় আছে, হুম, কারো কারো কাছ থেকে পাবো, অথবা কাউকে প্রদান করতে হবে, অথবা আমি অগ্রিম প্রদান করছি বা অগ্রিম নিয়ে ফেলছি, অথবা বকেয়া আছে আমার কাউ, কোনো কিছু বকেয়া আছে। এই জিনিসগুলোর কি হয়? এই জিনিসগুলোর রিভার্সিং এন্ট্রি দিতে হয়, এই জিনিসগুলোর বিপরীত জাবেদা দিতে হয়। তাহলে বিপরীত জাবেদাটা আর কিছুই না, এখানে যা আছে তার উল্টাটাই দিতে হবে। এখানে যা আছে তার কি দিতে হবে? উল্টাটা দিতে হবে। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, এটা প্রাপ্য, প্রাপ্য হিসাব, তাহলে এটা রিভার্সিং এন্ট্রি দিতে হবে। রিভার্সিং এন্ট্রি দিতে গেলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আছে, আমার রিভার্সিং এন্ট্রিতে অ্যাকাউন্ট রিসিভেবল হবে ক্রেডিট। আর কি, গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট আছে, গ্রাফিক্স রেভিনিউ হয়ে যাবে ডেবিট। এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপর দেখি সাপ্লাইস এক্সপেন্স কি? ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। এখানে কোনো অগ্রিম বকেয়ার কথা নাই, প্রাপ্য পদের কথা নাই, তার মানে এটা বিপরীত দাখেলা লাগবে না। তারপর কনসাল্টিং রেভিনিউ ডেবিট, আনআর্নড কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। তার মানে আনআর্নড এখনো উপার্জিত হয় নাই, উপার্জিত হয় নাই, তাহলে এটা আমি অগ্রিম নিয়ে ফেলছিলাম না, তার মানে এটার কি হবে? বিপরীত জাবেদা দিতে হবে। তাহলে এখানে যা আছে তাই উল্টা, কনসাল্টিং রেভিনিউ এখানে ক্রেডিট আছে, এটাকে ডেবিট করতে হবে, আর এটাকে ক্রেডিট করতে হবে। তারপর পরেরটাতে দেখি প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা, তো বলাই আছে এখানে অগ্রিম, আমরা বলছি যে অগ্রিম বকেয়া থাকলেই কি হবে? বিপরীত জাবেদা হবে। তাহলে এখানে প্রিপেড ইন্স্যুরেন্স আছে, এটার বিপরীত জাবেদা হবে। এখানে কি প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আছে, সেটা ক্রেডিট। আর এখানে কি ডেবিট আছে, ক্রেডিট আছে, এটাকে ডেবিট দিতে হবে। সিম্পল। পরেরটাতে দেখি স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল, এই যে পদেয় বলছিলাম, পদেয়, তার মানে এটারও বিপরীত জাবেদা হবে।
স্যালারিজ পেয়েবল এখানে ক্রেডিট আছে, এটাকে ডেবিট দিতে হবে, স্যালারি এক্সপেন্সকে ক্রেডিট করে দিতে হবে। এই হচ্ছে আমাদের বিপরীত জাবেদা। আমরা একটু দেখি, ঠিক আছে। এই যে গ্রাফিক্স রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এই হচ্ছে বিপরীত জাবেদা। বিপরীত জাবেদাটা কখন দেওয়া হয়? এই যে আমরা এখানে বছরটা শেষ করলাম অ্যাডজাস্টিং এন্ট্রিতে, এই বছরের শেষে যেইগুলো লেনদেন লিপিবদ্ধ করা হয় না সেগুলো আমরা এখানে লিপিবদ্ধ করছি, সেগুলো আমরা এখানে লিপিবদ্ধ করছি বছরের শেষে। তো এইগুলো আবার পরবর্তী বছরে গিয়ে বছরের শুরুতে এখানে যেভাবে লিখছি তার বিপরীত জাবেদাটা দিতে হয়। কেন দিতে হয়? এখানে আমরা এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করলাম, ডেবিট করলাম, ঠিক আছে, এই গ্রাফিক্স রেভিনিউকে ক্রেডিট করলাম অ্যাডজাস্টিং এন্ট্রিতে, সমন্বয় জাবেদাতে। তো এই টাকাটা তো এখন আমরা পাই নাই, পাইছি এক প্রাপ্য হিসাব পাই নাই। কিন্তু পরের বছরে যখন আমি টাকাটা পাবো, যখন আমি ক্যাশ টাকাটা পাবো, তখন আমি ক্যাশ হিসাব ডেবিট করব। ক্যাশ হিসাবটা ডেবিট করার সময় আমি টাকাটা লিখবো, ক্যাশের লিখবো। তখন আমি অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট না করে তখন যদি আমি গ্রাফিক্স রেভিনিউকে আবার ক্রেডিট করি, তাহলে একই লেনদেনের জন্য আমি দুইবার আয় দেখালাম। দুইবার আয় দেখালে আমার হিসাবে অশুদ্ধতা থেকে যাচ্ছে। সেজন্য আমি যদি বছরের শুরুতেই এই গ্রাফিক্স রেভিনিউকে যদি আমি ডেবিট করে দিই, হুম, এই তখন আমার দুইবার দেখানোর সুযোগটা থাকবে না, তখন আমার হিসাবে ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে না, হিসাবটা অনেক বেশি পরিশুদ্ধ হবে। এই জন্যে ক্লোজিং এন্ট্রিস গুলো, এই রিভার্সিং এন্ট্রিস গুলো দেওয়া হয়, বছরের শুরুতে রিভার্সিং এন্ট্রিস গুলো দেওয়া হয়। তো এই অঙ্কে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে এতটুকু পর্যন্তই। আমি ক্লাসটা তোমাদের আপলোড করে দিব, যারা শেষে আসছো তারা ক্লাসটা দেখে নিবে, এই আর কি। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিব। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই, ক্লাসটা আজকে এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।